কেন কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃত্যুদের এ পৃথিবীতে থাকতে নেই। তুমি চলে যাও, তুমি চলে যাও। সাপ্তাহিক ইমোশন নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্ত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলেই আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। কোনো কথা না বাড়িয়ে একটা নতুন ঘটনায় চলে যাব। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগবে আপনাদের। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। হ্যালো শান্ত ভাই, আমি ফয়সাল আহমেদ, শান্ত.com এর নতুন শ্রোতা। সময়ের স্বল্পতার জন্য লিখতে পারিনি, তবে আজকে যে ঘটনাটি লিখতে বসেছি সেটা আমার সচক্ষে দেখা একটা বাস্তব ঘটনা। তবে ঘটনার পরিণতি ওই অঞ্চলের সবারই জানা। ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তখন সময়টা ছিল এপ্রিল মাসের 2024 সালের ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার একটি বাস্তব ঘটনা। পরন্ত বিকেল, বাড়িগুলোর পেছনের দিকে পতিত জমিতে ছেলেমেয়েরা গোল্লাছুট খেলছে। তাদের প্রতিদিনকার রুটিন এটা। বিকাল 4টার পর থেকেই একে একে জড়ো হতে থাকে তার। আমি যেখানে থাকি সেই উপকূলে উত্তর প্রান্তের বাতিঘরটা মেরামত করার জন্য আমাকে ডাকা হয়েছিল। একটি প্রচণ্ড ঝড়ের কারণে বাতিঘরের আলো ঘোরানোর যন্ত্রটি নষ্ট হয়ে গেছে। স্বাভাবিকভাবে কাজটা দিনের বেলা শেষ করে আমার শহরে ফিরে যাওয়ার কথা ছিল, কিন্তু সেই সন্ধ্যায় আবহাওয়া হঠাৎ খুব খারাপ হয়ে যায়। বিকেলের শেষ দিকে ঘন কুয়াশায় চারপাশ ঢেকে যায়। দৃশ্যমানতা প্রায় শূন্য নেমে আসে। কোস্টগার্ড রেডিওতে জানালো যে বাইরে বের হওয়া এখন খুবই বিপজ্জনক, যার মানে আমার কাছে ওই বাতিঘরের ভিতরে রাত কাটানো ছাড়া আর কোনো উপায় ছিল না। বাতিঘরটা বেশ পূর্ণ হলেও বেশ মজবুত ছিল, যার ভেতরে একটা ধাতব সর্পিলাকার সিঁড়ি ওপরে লণ্ঠন ঘর পর্যন্ত উঠে গেছে। প্রথম 1 ঘন্টা আমি যন্ত্রপাতি পরীক্ষা করলাম এবং সবকিছু ঠিকঠাক কাজ করছে কিনা তা নিশ্চিত করলাম। কাজ শেষ করতে করতে কুয়াশা আরো ঘন হয়ে গেল এবং ঢেউগুলো নিচের পাথরের ওপর রাগি ড্রামের মতো আশ্রয় পড়ছিল। সেদিন রাতে বাতিঘরের জানালার বাইরে কুয়াশার মধ্যে আমি কিছু একটা নড়াচড়া করতে লক্ষ্য করলাম। প্রথমে ভেবেছিলাম হয়তো সমুদ্রে পথারণো কোনো নাবিক হবে, কিন্তু আকৃতিগুলো ছিল অদ্ভুত। অনেকটা মানুষের মতো দেখতে হলেও তাদের চলাফেরা স্বাভাবিক মানুষের মতো ছিল না। তারা যেন ধারালো পাথরের উপর স্থির জমেছিল। তারপর হঠাৎ হাত তুলল, যেন কোনো সংকেত দিচ্ছে। আমি আমার টর্চ লাইটটা নিয়ে তদন্ত করতে নিচে নেমে গেলাম, কিন্তু সেখানে পৌঁছানোর পর দেখলাম পাথরগুলো একদম ফাঁকা। এমনকি বালুর উপরে যে পায়ের ছাপগুলো আমি দেখছিলাম বলে মনে হয়েছিল সেগুলো সরাসরি বাতিঘরের দরজার দিকে ফিরে এসেছে, যেন কেউ উল্টো পায়ে হেঁটে এসেছে অথবা মাঝপথে ভোজবাজির মতো গায়েব হয়ে গিয়েছে। সেখানে ঠিক কি ঘটেছিল আমি নিশ্চিত ছিলাম, তবে তখন বাইরে প্রচণ্ড ঝড় বইছিল এবং খুব ভারী বৃষ্টি শুরু হয়েছে। তাই আমি মনকে বোঝালাম যে এগুলো হয়তো আমার কল্পনা বা বৃষ্টির কারণে নিজের পায়ের ছাপ দেখে ভ্রম হচ্ছে। সারাদিন সিঁড়ি দিয়ে ওঠানামা করায় আমি খুব ক্লান্ত চাপে ছিলাম, তাই ওটা নিয়ে মাথা ঘামানো বাদ দিলাম। কিন্তু দেখা গেল আমাকে সেখানে আরো 1 রাত থাকতে হবে এবং পরের রাতে সেই ছায়াগুলো আবার ফিরে এলো। এবার তারা আরো কাছে চলে এবং কয়েকজনকে নিচের জানালা কাছে ঘোরাঘুরি করতে দেখা গেল, যেন তারা আমার দিকে তাকিয়ে আছে। আমি আবারও চারপাশ আর পাহাড়ের খাজগুলো পরীক্ষা করলাম, কিন্তু কিছুই ছিল না। আমি তাদের সবসময় শুধু চোখের কোণ দিয়ে আবছাভাবে দেখছিলাম, তাই আমি নিশ্চিত হতে পারছিলাম না যে আসলে কিছু দেখছি কিনা। পাথরগুলো খুব পিচ্ছিল আর অসমান ছিল, সেখানে কোনো চিহ্ন না রেখে চলাফেরা করা অসম্ভব। তবু কোথাও কোনো পায়ের ছাপ ছিল না। বিকেলের সেই দিকে আমি বাতিঘরের ভেতরে কিছু লক্ষণ খেয়াল করতে শুরু করলাম। প্রথমে
ছোটখাটো বিষয়, একটা সরঞ্জাম জায়গা মতো নেই, আমার রেইনকোটটা হুকের বদলে রেলিংয়ের ওপর রাখা, প্রথম দিনের কফির মগটা কাউন্টারের উপর উল্টো করে রাখা। তারপর রাত দুটোর দিকে আমি নিশ্চিতভাবে সব এলাকার সিঁড়িতে খুব সাবধানে রাখা পায়ের শব্দ শুনতে পেলাম। সাথে সাথে আমার হৃৎপিণ্ড দ্রুত চলতে শুরু করলো, কারণ আমি জানতাম ওই বিল্ডিংয়ে আমি ছাড়া আর কেউ নেই। আমি দ্রুত পাশের একটা হাতুড়ি বা সরঞ্জাম হাতে নিলাম আর চিৎকার করে বললাম, হ্যালো হ্যালো, ওখানে কে? কিন্তু কোনো উত্তর এলো না। শুধু বাইরে ঢেউয়ের প্রতিধ্বনি ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। ধীরে ধীরে আমি সিঁড়ি দিয়ে উপরের দিকে এগোলাম। উপরে লণ্ঠন ঘরের দরজাটা একটু ফাঁক হয়েছিল এবং আমি কাছের প্রতিবিম্বে কিছু অস্পষ্ট ছায়া দেখতে পাচ্ছিলাম। সেই আকৃতিগুলো ঠিক উপরের পাথরের ওপর দেখা ছায়াগুলোর মতোই ছিল, কিন্তু আরো লম্বা, ছায়াময় এবং পলকহীন। আমি যখন দরজাটা খুললাম, ঘরটা ছিল খালি। শুধু মেঝেতে একটা পুরনো সিগন্যাল প্লাগ সুন্দর করে গুটিয়ে রাখা ছিল, যা আমার দিকে নির্দেশ করছিল। সেই রাতে আমি আর ঘুমানোর সাহস পাইনি। হাতে টর্চ নিয়ে লন্ডন ঘরে ঠায় বসে রাত কাটিয়ে দিলাম। মাঝে মাঝে শীতে কোনো ছায়া চলে যেতে দেখতাম, অথবা দেয়ালে হালকা পোকা দেওয়ার শুনতাম, কিন্তু যখন এদিকে ফিরতাম কিছুই থাকতো না। ভাগ্যক্রমে ভোরের আলো ফুটতেই কুয়াশা কেটে গেল এবং সূর্যের আলো রাতের সব আতঙ্ককে ধুয়ে মুছে দিল। আমি দ্রুত আমার ব্যাগ গুছিয়ে নিলাম এবং পোস্টগার্ড থেকে নিরাপদ সংকেত পাওয়া মাত্রই সেখান থেকে বেরিয়ে পড়লাম। এমনকি নৌকায় ফেরার পথেও আমি কুয়াশার ভিতর দিয়ে বাতিঘরটার দিকে তাকাচ্ছিলাম, আর কোণ থেকে মনে হচ্ছিল যেন জানালার ধারে কেউ দাঁড়িয়েছে। আমি এরপর অনেক কিছু মেরামত করেছি, এমনকি অন্য বাতিঘর, কিন্তু ওই বাতিঘরটিতে আমি আর কখনো ফিরে যাই। সত্যি বলতে আমি প্রার্থনা করি যেন কোনোদিন আমাকে আর ওখানে যেতে না হয়। আমি আমার জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছি একটা পুরনো বাড়িতে, যা আমার পরিবার কয়েক দশক আগে কিনেছে। সম্প্রতি না ঘটা পর্যন্ত আমি কখনোই বুঝতে পারিনি যে একটা জায়গা মানুষের উপর কতটা প্রভাব ফেলতে পারে। আমার বয়স 21, আমার স্ত্রীর 22। হ্যাঁ, আমরা অল্প বয়সে বিয়ে করেছি এবং 1 বছরেরও বেশি সময় ধরে এই বাড়িতে একসাথে থাকছি। ছোটবেলায় আমার সাথে যেসব অদ্ভুত অভিজ্ঞতা শুরু হয়েছিল, সেগুলো এখন মনে হচ্ছে আমাদের দুজনকে অনুসরণ করছে। বাড়িটি 1930-এর দশকে তৈরি, ভারী কাঠের মেঝে, সরু করিডোর আর কোনাগুলো সবসময় প্রয়োজনের বেশি বেশি অন্ধকার মনে। বড় হওয়ার সময় আমি আর আমার বাবা মাঝে মধ্যে অদ্ভুত শব্দ শুনতাম, কেউ না থাকা সত্ত্বেও পায়ের শব্দ, দরজা নিজে নিজে খুলে যাওয়া এবং মাঝে মধ্যে তড়িৎ কোনো শিশুর শব্দ, যা রাতের নিস্তব্ধতা চিরে দিত। বছরের পর বছর আমি এগুলোকে পাত্তা দিই, কিন্তু এখন যখন আমার স্ত্রীও একই জিনিস শুনছে, তখন আমি আর নিশ্চিত থাকতে পারছি না। লিভিং রুমে একটি নির্দিষ্ট জায়গা আছে, যা সেখানে সময় কাটানো যে কাউকে অস্বস্তিতে ফেলে দেয়। এমনকি আমাদের যে বন্ধুরা বাড়ির ইতিহাস জানে না, তারাও ওই কোনাটার গুমট পরিবেশ নিয়ে মন্তব্য করছে। কখনো কখনো মনে হয় যেন বাতাসটা খুব ভারী হয়ে আসে। আবার কখনো কখনো সেখান থেকে আওয়াজ শুরু হয়, নিচু স্বরে ধাক্কা দেওয়ার শব্দ, হঠাৎ ধপাস করে কিছু পড়ার শব্দ, অথবা সেই একই শীষ যা আমি ছোটবেলা থেকে শুনেছি। আমরা জায়গাটা পরিষ্কার করার চেষ্টা করেছি, শেষ পাতা জ্বালিয়েছি, ছোটখাটো কিছু নিয়ম পালন করেছি, কিন্তু এগুলো সব সময়ই ফিরে আসে। আর ইদানিং এটি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী মনে হচ্ছে। আমাদের দুজনের জন্যই ঘুমানো খুব কঠিন হয়ে পড়েছে। মাঝরাতে আমার ঘুম ভেঙে যায় এবং আমি আর ঘুমাতে পারি না। আর যখন ঘুমাই, স্বপ্নগুলো সবসময় খুব বিরক্তিকর। একটি দৃশ্য বারবার ফিরে আসে, প্রায় 5 ফুট লম্বা একটি অবয়ব, যার মাথায় বাঁকানো শিং এবং হাড়ের তৈরি মুকুটের মতো কিছু একটা আছে। সে লিভিং রুমে নিঃশব্দে দাঁড়িয়ে থাকে। আমার স্ত্রী যখন নিচের সোফায় ঘুমায়, সেও একই ধরনের দুঃস্বপ্ন দেখে, যেগুলো প্রায়ই খুব হিংস্র
বা আসরিক প্রকৃতির হয়। বাস্তব কিছু ঘটনাও এখন বেড়ে গেছে। গত মাসের ড্রয়ারের দরজাটা হঠাৎ এত জোরে আশ্রয় পড়লো যে দেয়ালে আঘাত লাগলো। আমি পরীক্ষা করে দেখেছি যে প্রচুর শক্তি প্রয়োগ করা ছাড়া ওটা নিজে নিজে ওভাবে হওয়া সম্ভব। যাই হোক, অতি সম্প্রতি এক রাতে আমার ঘুম ভেঙে গেল বাথরুমের দরজা নিজে নিজে খোলা আর বন্ধ হওয়ার শব্দে। যদিও তখন বাড়িতে আমরা দুজন ছাড়া কেউ ছিল না। তদন্ত করে দেখলাম সেখানে কেউ নেই, কিন্তু সেই শব্দ আমাকে কয়েক মিনিটের জন্য ভয় একদম জমিয়ে দিয়েছিল। এই অভিজ্ঞতাগুলো আমাদের দুজনকে যেন একদম নিস্তেজ করে দিচ্ছে। আমার স্ত্রী এখন সারা রাত ঘুমাতে পারেনি, আর আমি বারবার জেগে উঠি এবং শুয়ে শুয়ে কল্পনা করি কি দৃশ্য সামনে আসে। আমরা এটাকে উপেক্ষা করার চেষ্টা করেছি, যুক্তি দিয়ে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি, এমনকি বাড়ির ইতিহাস নিয়ে গবেষণাও করেছি, কিন্তু কোনো কিছুতেই এই উৎপাত কমছে না। এই উত্তেজনা এখন আমাদের দৈনন্দিন জীবনেও প্রভাব ফেলতে শুরু করেছে। ছোটখাটো কাজগুলো এখন অনেক কঠিন মনে হয়, আমাদের ধৈর্য কমে যাচ্ছে এবং দিনের উজ্জ্বল আলোতেও ভয়টা মনে জেগে থাকে। এই পরিস্থিতি আমরা বুঝতে পারছি না ঠিক কি করা উচিত। আমরা আমাদের ঘর আর মানসিক শান্তি ফিরে পেতে চাই, কিন্তু মনে হচ্ছে যা কিছু এখানে আছে তা আমাদের সক্রিয়ভাবে বাধা দিচ্ছে। আমার জীবনের আগের অভিজ্ঞতাগুলো থাকা সত্ত্বেও বলতে পারি এবারের ঘটনাটি একদম ভালো। আমাদের এখন সমাধান দরকার, সেটা বাস্তবসম্মত, আধ্যাত্মিক বা মনস্তাত্ত্বিক, যাই হোক না কেন, যাতে আমরা এই বাড়ি আর নিজেদের উপর নিয়ন্ত্রণ ফিরিয়ে পেতে পারি। এখন এখানে থাকা মানে এমন এক জায়গায় বাস করা যার পুরোপুরি আমাদের নিজস্ব মনে হয়। এই বিরক্তিকর ঘটনাগুলো ক্রমাগত আমাদের মনে করিয়ে দেয় যে অদেখা কিছু একটা এখানে আছে এবং আমরা বুঝতে পারছি না সে কি চায় বা কেন আমাদেরকে অনুসরণ করছে। আমি এখনো বুঝতে পারছি না যে আমি কি বেশি আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম, নাকি সেই সন্ধ্যাটি ছিল বিপদের সেই বিরল মুহূর্তগুলোর একটি, যা আপনার পৃথিবী দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেয়। আমি শুধু জানি যে সেই স্মৃতি আমার অস্তিত্বের গভীরে রয়ে গেছে এবং মাঝে মাঝে আমাকে ঠিক সেভাবে জাগিয়ে দেয় যেভাবে সেই রাতে ঘটেছিল। আমি ঘোড়ায় চড়ে বড় হয়েছি এবং এখন 21 বছর বয়সে আমি পপি নামের একটি ঘোড়া লেজ নিয়েছি, যেটি আমার অ্যাপার্টমেন্ট থেকে প্রায় 40 মিনিটের হাঁটা পথের দূরত্বে একটি ছোট প্রাইভেট আস্তাবলে থাকে। আস্তাবলে যাওয়ার পথটি একটি সরু গলি এবং তারপর গাছের ঝোপঝাড়ের মধ্য দিয়ে একটি ছোট পথ। এটি এমন এক গ্রাম্য এলাকা যেখানে সবার খবর রাখে এবং মানুষ খুব একটা সদর দরজা লক করে না। কাছাকাছি কিছু জায়গায় শিকার করা বৈধ, কিন্তু আমার আস্তাবল সেখানে মানুষ ঘোড়ায় চড়ে বা কুকুর দিয়ে হাঁটে এবং হরিণ হলো একমাত্র বন্য প্রাণী যা সচরাচর দেখা যায়। সেদিন বিকেল আস্তাবল থেকে বের হতে আমার একটু দেরি হয়ে গিয়েছিল। শীতের আলো এখানে খুব দ্রুত ফুরিয়ে যায় এবং গধূলি বেলায় একা হেঁটে বাড়ি ফেরার চিন্তাটা খুব একটা পছন্দ ছিল না। আমার উচিত ছিল কাউকে ফোন করে লিফট নেওয়া, আমি জানি সেটা, কিন্তু তার বদলে আমি হেঁটেই রওনা দিলাম। পথের ধরন, বুটের নিচে শুকনো পাতার মশমশে শব্দ আর মাটির ঘোড়ার লোমের সেই পরিচিত গন্ধ আমার খুব ভালো লাগে। আমি এই পথে বহুবার যাতায়াত করেছি এবং গলির মুখটা যেখানে শান্ত রাস্তায় গিয়ে মিশেছে তার আগের কটেজগুলোর কাছে নিজেকে কখনো অসুরক্ষিত মনে হয়নি। ঠিক সেখানে আমি তাকে দেখলাম। সে একটি হেলে পড়া বারান্দাওয়ালা বাড়ির পাশের ঘন ঝোপের মধ্যে অর্ধেকটা লুকিয়েছিল। প্রথমে ভেবেছিলাম হয়তো সে বাগানের বেড়া ঠিক করছে বা রাখালদের লাঠি ঠিক করছে, কিন্তু পরক্ষণে বুঝলাম তার কাঁধের উপর একটা জিনিস এবং সেটা দেখতে রাইফেল। আমাদের দেশের এই প্রান্তে বন্দুক খুব একটা অস্বাভাবিক কিছু না, তবু লাইসেন্স মতো এবং যারা স্বীকার করে তারা সাধারণত উজ্জ্বল পোশাক পরে এবং প্রতিবেশীদের জানিয়ে রাখে। কিন্তু এই লোকটা ছিল একদম উল্টো। সে একটি উজ্জ্বল নীল রঙের হুডি এবং জিন্স শর্টস পরেছিল। তার মাথায় একটা বেসবল ক্যাপ ছিল যা সে আবহাওয়ার তুলনায় অদ্ভুতভাবে পরিষ্কার ছিল, আর পায়ে ছিল সাধারণ ট্রেইনার জুতো। কোনো শিকারের ছদ্মবেশ বা উজ্জ্বল বেশ তার ছিল। সে বেড়া ধরে পায়চারি করছিল
যেন কেউ কোনো মাসান বসানোর জন্য সঠিক জায়গা খুঁজছে। তার হাতে একটা ত্রিপদ স্ট্যান্ডের মতো কিছু ছিল, যা সে বেড়ার খুঁটির সাথে ঠেকিয়ে পরীক্ষা করছিল। তার চলাফেরার মধ্যে কোনো একটা ব্যাপার শিকারের ছান্দের সাথে মিলছিল না। সে যেন খুব সতর্ক ছিল। উঠানের কিনারাগুলো খুঁটিয়ে দেখছে, এবং যখন ভাবছিল কেউ দেখছে না, তখন সে ঘাড় ঘুরিয়ে গলির পথের দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন কোনো গাড়ির জন্য অপেক্ষা করছে। যখন আমাদের চোখাচোখি হলো, সে রাইফেলটা নিচে নামালো না, শুধু মুখটা মাটির দিকে করে ধরে রাখল। কিন্তু একজন অপরিচিত যখন আপনারা আপনার নিরাপত্তার মাঝখানে কোনো অস্ত্র ধরে রাখেন, তখন সেটা যে কোনো অস্ত্রের মতোই বিপজ্জনক মনে হয়। আমি স্বাভাবিক থাকার চেষ্টা করলাম। মাথা নিচু করে আমি দ্রুত হাঁটতে লাগলাম এবং নিজেকে মনে মনে বলতে লাগলাম যে সে হয়তো কোনো প্রতিবেশী, যাকে আমি চিনি না। কিন্তু আমি নিশ্চিতভাবে অস্বস্তি বোধ করছিলাম। আমার মনে হচ্ছিল কেউ আমাকে অস্বাভাবিকভাবে লক্ষ্য করছে। তাকে অতিক্রম করে 3 মিটার যাওয়ার পর সে এমন একটা কাজ করলো যা আমি কোনোদিনই ভুলব না। সে রাইফেলের ব্যারেলটা এমনভাবে ঘোরালো যাতে সেটা সরাসরি আমার পিঠ বরাবর থাকে, এবং আমি একটি যান্ত্রিক খটখট শব্দ শুনতে পেলাম। বন্দুকটি কক করা হয়েছিল, অর্থাৎ গুলি করার জন্য প্রস্তুত করা। শব্দটা একটা শুকনো ডাল ভাঙার চেয়েও নিচু ছিল। আমি সাথে সাথে নিস্তব্ধ হয়ে গেলাম। আমার মাথায় এলো দৌড় দেবো কিনা, কিন্তু ভাবলাম হুট করে কোনো নড়াচড়া করলে সে হয়তো অনির্দিষ্ট কোনো প্রতিক্রিয়া দেখাতে পারে। তাই আমি এক পা করে এগোতে থাকলাম, প্রতিটি পদক্ষেপ যেন দাবার চালের মতো সাবধানে দিচ্ছিলাম। শেষ পর্যন্ত যখন আমি মোড়টা পার হলাম, আমি দৌড়াতে শুরু করলাম। যুক্তির খাতিরে নয়, বরং সহজাত প্রবৃত্তির কারণে। লোকটা হয়তো আমার ক্ষতি করতে চায়নি, হয়তো শুধু ভয় দেখাতে চেয়েছিল, অথবা হয়তো সে মানসিকভাবে সুস্থ ছিল না। কিন্তু সেই মুহূর্তে ওসব ভাবার সময় ছিল না। আমি ততক্ষণ পর্যন্ত দৌড়ালাম যতক্ষণ আমার ফুসফুসে জ্বালা পড়া শুরু হল। অন্ধকারে পপের আস্তাবলের আলো যখন জল করে উঠল, আমি ভিতরে ঢুকে ওর আস্তাবলের খড় জড়িয়ে ধরে বসে রইলাম। আমার হাতও কাঁপছিল। আমি প্রায় 1 ঘন্টা সেখানে বসেছিলাম, অ্যাড্রেনালিন কমানো অপেক্ষায়। যখন একটু ধাতস্থ হলাম, তখন বাইরে পুরোপুরি অন্ধকার হয়ে গেছে। আস্তাবলটা ছিল নিস্তব্ধ, কোনো আরোহী বা ইঞ্জিনের শব্দ নেই। কাউকে ফোন করবো কিনা ভাবলাম, কিন্তু গলির কাছে আসতেই আমার ফোনের সিগন্যাল একবারেই নেমে গেল। আমি এমনভাবে নিজেকে অসহায় বোধ করলাম যা আগে কখনো করিনি। এটা রাতে একা থাকার সাধারণ ভয় ছিল না, এটা ছিল সেই আদিম প্রাণীর আতঙ্ক যা আপনি তখন অনুভব করেন যখন কেউ আপনার গন্ধ পেয়ে আপনাকে তাড়া করছে। আমি ঠিক করলাম আমি রাস্তা দিয়ে ফিরব না। সে যদি গলির নজরে থাকে, তবে সেখানে সহজেই আমাকে ধরা যাবে। তার বদলে আমি বনের ভেতরে সরু পথটা ধরলাম, যা আস্তাবলের পেছন দিক দিয়ে গিয়ে মেইন রোডের কাছে শেষ হয়েছে। এটা ঘন এবং কিছুটা ঝোপঝাড়ে করা পথ, যা আমি অনেকবার দেখেছি, কিন্তু রাতে এটা সম্পূর্ণ আলাদা রূপ নেয়। প্রতিটি পদক্ষেপের সাথে গাছের সারি শব্দগুলো গিলে নিচ্ছিল এবং চাপ তার সাবধানতা আলো দিচ্ছিল। আমি টর্চ ব্যবহার করতে চাইনি, কারণ আলোর রেখা আমার অবস্থান জানিয়ে দেবে। আমি তার বদলে স্মৃতির ওপর ভরসা করলাম। পায়ের নিচে শেকড় আর পাথরের বারগুলো নিখুঁত করে এগোচ্ছিল। রাস্তায় ওঠার মাত্র 20 মিটার আগে ডান দিকের ঝোপের মধ্যে একটা লাল বিন্দু জ্বলে উঠল। এক মুহূর্তের জন্য ভেবেছিলাম ওটা চাঁদের আলোর কোনো কারসাজি, কিন্তু যখন ওটা আবার স্পন্দিত হলো, আমি সাথে সাথে বুঝলাম ওটা একটা লেজার। লাল রঙের একটি ছোট বিন্দু পাতার ভিতর দিয়ে নড়ছে, ছোট ছোট ঝাঁকুনি দিয়ে যেন কিছু খুঁজছে। আমি জীবনে আগে কখনো কারো দিকে হ্যান্ড লেজার তাক করতে দেখিনি, কিন্তু আমি এর মানে জানতাম লেজার দিয়ে লক্ষ্যবস্তু নির্ধারণ করা। লাল বিন্দুটি মাটিতে ছিল না, ওটা কাঁধ বা শরীরের মাঝামাঝি উচ্চতায় ঘোরানো হচ্ছে। ওই মুহূর্তে কোয়াক করা বন্ধু আর এই লেজারের সমন্বয় মানে আমার মগজকে আর আলাদা করে বোঝাতে হয়নি। আমি দৌড়াতে শুরু করলাম, বন্য প্রাণীর মতো ঝোপঝাড়ের মধ্য দিয়ে এক দৌড়ে আস্তাবলে ফিরে এসে ট্যাক্রুমের দরজাটা সজোরে বন্ধ করে দিল। আমি ভেতর থেকে তালা লাগিয়ে অন্ধকারে অনেকক্ষণ মেঝেতে বসে রইলাম, নিজের পালস স্বাভাবিক হওয়ার অপেক্ষায় আর কোনো শব্দের আশায়।
যে সে হয়তো আমার কিছু এসেছে। রাতটা যেন টান টান উত্তেজনার মতো দীর্ঘ মনে হচ্ছে। শেষ পর্যন্ত আমার এক বন্ধুকে ফোন করতে সক্ষম হলাম, যে 10 মিনিটের দূরত্বে থাকে। সে সরাসরি রাস্তা বলে এসে আমাকে বাড়ি নিয়ে গেল। সে আমার দিকে এমন এক দৃষ্টিতে তাকিয়েছিল যা বন্ধুরা তখন দেয় যখন তারা কিছু ঠিক করতে পারে না, কিন্তু সবটুকু দিয়ে পাশে থাকছে। আমি পুলিশের নন ইমার্জেন্সি নাম্বারে ফোন করে একটি কম্পিত গলায় রিপোর্ট করলাম। তারা সব বিবরণ লিখে নিল এবং জানালো পরের দিন টহল পুলিশ এলাকাটি পরীক্ষা করবে। পরের দিন একজন কনস্টেবল আমার আস্তাবলে এলেন বিস্তারিত জবানবন্দি দিতে। তিনি বেশ নম্র এবং খুঁতখুঁতে ছিলেন। তিনি আমাকে বললেন কোনো ছবি থাকলে পাঠাতে এবং এলাকাটি পরিষ্কার না করা পর্যন্ত ওই গলি দিয়ে না যায়। কিন্তু আতঙ্ক কাটার পর যা আমাকে সবচেয়ে বেশি ভাবিয়ে তুলল তা হলো ছোট ছোট কিছু বিষয় যা লজিকের সাথে মিলছিল না। যেমন যদি ওই লোকটার উদ্দেশ্য স্বীকার করা বা ভয় দেখানোই হতো, তবে সে হুডি আর শর্টস কেন করেছিল? একটা বাড়ির সামনে এভাবে কেন পায়চারি করছে, যেখানে যে কেউ বেরিয়ে আসতে পারে? বেশিরভাগ শিকারী নাটকীয় হয়, বরং বাস্তববাদী হয়। পুরো দৃশ্যটা যেন সাজানো মনে হচ্ছিল। পরে যখন আমি দিনের আলোতে একজন প্রতিবেশীর সাথে সেই গলি দিয়ে হেঁটে পথটা পুনর্নির্মাণ করার চেষ্টা করলাম, আমরা ঝোপের কাছে নরম মাটিতে পায়ের ছাপ পেলাম। সেগুলো ট্রেনার জুতো বা ভারী বুটের ছাপ ছিল না, ওগুলো ছিল সরু এক ধরনের ছাপ এবং পাশে একটি ভাঁজ করা সরঞ্জামের চিহ্ন ছিল। আমি প্রমাণ করতে পারবো না যে ওগুলো ওই লোকটারই ছিল, কিন্তু ওগুলো সেখানেই ছিল। পুলিশ তাদের সাধ্যমতো চেষ্টা করেছে। তারা কয়েকটা কটেজের ডোরবেল ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে এবং সেগুলিতে গোধূলি বেলায় ঝোপের আড়ালে একটি অবয়ব নড়াচড়া করতে দেখা গেছে, কিন্তু ভিডিওটি খুব অস্পষ্ট ছিল। পুলিশ আমাকে অন্ধকারে একা হাঁটতে নিষেধ করল এবং প্রয়োজনে এসকর্ট দেওয়ার প্রস্তাব দিল। আমি তাদের ধন্যবাদ জানালাম, কিন্তু এসকর্ট নিতে রাজি হলাম না। এসকর্ট নেওয়াটা আমার কাছে হার মানার মতো মনে হচ্ছে, আর আমি আমার কষ্টার্জিত স্বাধীনতাটুকু বজায় রাখতে চেয়েছিলাম। কিন্তু আমি নিশ্চিতভাবেই আমার রুটিন বদলে ফেলেছি। এখন আমি সবসময় লিফটের ব্যবস্থা করি, ফোন রাখি সাথে এবং মনে মনে দ্রুত পালানোর পথগুলো মুখস্থ রাখি। আমি পকেটে একটি ছোট ছুরি রাখাও শুরু করেছি, যা এখানে বৈধ স্বীকার করার জন্য নয়, বরং নিজের হাতে কিছুটা নিয়ন্ত্রণ আছে এটা অনুভব করার জন্য। সপ্তাহ কেটে গেল, কিন্তু কনস্টেবল কাউকে ধরতে পারলেন না। পরের মাসে আরো 2 প্রতিবেশী ওই এলাকায় একজন সন্দেহভাজন লোককে দেখার পর কথা রিপোর্ট করলেন এবং কটেজ ম্যানেজমেন্ট লোকজনকে সতর্ক থাকার জন্য নোটিশ দিল। আমি আস্তাবলের মালিককেও জানিয়েছিলাম এবং বাড়তি টাকা দিয়ে আস্তাবলের দরজার বাইরে একটি উজ্জ্বল লণ্ঠন লাগিয়েছি, যাতে আবসা আলোতে আমাকে গলি পার হতে না হয়। অনেকদিন আমার ঠিক মতো ঘুম হয়নি। গাড়ির দরজার শব্দ হলেই আমার জানালার দিকে তাকিয়ে থাকতাম। ঝোপঝাড়ের সামনে সামান্য শব্দ হলেই ধরপড় করে জেগে উঠতাম। সেটা ছিল আমার জন্য খুব কঠিন এক সময়। তারপর আমি একটি সিদ্ধান্ত নিই, যা এখন মনে হয় সঠিক এবং প্রতীকরূপে খুব গুরুত্বপূর্ণ ছিল। আমি আমার ভোট শহরী এবং অনুশীলনের জায়গাটা শহরের অন্য প্রান্তের একটি আস্তাবলে সরিয়ে নিলাম। প্রথমে আমি কাউকে কিছু বলিনি, কারণ আমি নিজের ভয়টা জাহির করতে চাই। কয়েক মাসের মধ্যে আমি দেরিতে হাঁটা কমিয়ে দিলাম, আমার সামাজিক রুটিন বদলে ফেললাম এবং মেনে নিলাম যে মনের সেই সরলতাটুকু চিরতরে হারিয়ে গেছে। অফি যেখানে থাকতো সেই আস্তাবলটা এখনো আছে এবং আমি মাঝে মধ্যে দিনের বেলা সেখানে যাই, কিন্তু সেই দীর্ঘ একাকী হাঁটার ছন্দটা এখন আমি। পরে মানুষ আমাকে বোঝানোর চেষ্টা করেছে যে ওটা হয়তো কোনো শিকারী ছিল যে নিজেই ভয় পেয়ে গিয়েছিল, অথবা এমন কেউ সে রাইফেল দিয়ে নাড়াচাড়া করছিল এবং আমাকে দেখে ঘাবড়ে গিয়েছিল। হয়তো সে কখনোই ট্রিগার টিপতে চায়নি, কিন্তু আমি যে লোকটাকে অস্ত্র পথ করতে দেখেছি এবং অন্ধকারে সে লাল লেজার দেখেছি, সে যেভাবে শিকারীর মতো তার লক্ষ্য স্থির ধরনের চেহারার এক লোকের বর্ণনা দিল, সে যেভাবে শিকারীর মতো তার লক্ষ্য স্থির করছিল, সেই ছবিটা আমি মাথা থেকে সরাতে পারি। আর পরে যখন অন্য কেউ
একই ধরনের চেহারার এক লোকের বর্ণনা দিল, যার পকেটে একটা ছোট ভাঁজ করা ছবি ছিল। সেই তথ্যটা আমার গলায় পাথরের মতো আটকে থাকে। আমি এই গল্পটা কাউকে ভয় দেখানোর জন্যই বলছি না। আমি এটা বলছি কারণ এটা আমাকে খুব কঠিন একটা শিক্ষা দিয়েছে। আপনি এমন একজন মানুষ হতে পারেন যে সবাইকে বন্ধু মনে করে এবং বিশ্বাস করে যে রাস্তা সবার জন্য নিরাপদ, কিন্তু রাতারাতি আপনি এমন এক অবস্থায় পড়তে পারেন যেখানে প্রতি মুহূর্তে আপনাকে হিসেব কষে চলতে হবে। আর এটা খুব বিভ্রান্তিকর এবং রীতিমতো ভয়ঙ্কর। তাই আপনি যদি রাতে হাঁটেন বা রাইড করেন, তবে দয়া করে ভাববেন না যে আপনার সাথে খারাপ কিছু হতে পারে। ফোন চার্জ দিয়ে এটা সাথে রাখুন, কাউকে জানিয়ে রাখুন আপনি কখন ফিরবেন। আর যদি কোনো পরিস্থিতির কোনো অংশ ভুল মনে হয়, সেটা পোশাক হোক, দাঁড়ানোর ভঙ্গি হোক বা ঝোপের ওপরে একটা চকচকে বিন্দু, নিজের ভয়ের সেই প্রথম সংকেতটাকে বিশ্বাস করুন। কারণ আমি নিশ্চিত আমার সেই ভয়ের সংকেতটাই সেদিন রাতে আমাকে বাঁচিয়ে দিয়েছিল। আমি সচরাচর এসব নিয়ে কথা বলি না, কিন্তু এটা এমন কিছু যা বছরের পর বছর ধরে আমার মনের এক কোণে পড়ে আছে। আমি যখন ছোট ছিলাম, আমি ভ্রমণ করতে খুব ভালোবাসতাম। সবসময় নতুন জায়গা, নতুন খাবার আর নতুন মানুষের খোঁজে থাকতাম। কিন্তু একটি নির্দিষ্ট ট্রিপ আমাকে নতুন করে ভাবতে শিখেছিল যে বিদেশে সেই নিশ্চিত রাতগুলো আসলে কতটা নিরাপদ। সেটা ছিল ক্যানারি আইল্যান্ডসের একটি ছুটির দিন। আমি তখন আমার বিশেষ কোঠার শুরুর দিকে তৎকালীন বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে গিয়েছিলাম। এক রাতে আমার সমুদ্র সৈকতের কাছে বারের একটি জমজমাট এলাকায় গিয়ে পৌঁছলাম। রাস্তাগুলোতে গান ছড়িয়ে পড়েছিল, ভেজা পিচ ঢালা রাস্তায় নিয়ন আলোর প্রতিফলন পড়ছে এবং মানুষেরা হাতে পানীয় নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। চারপাশটা এত প্রাণবন্ত আর বন্ধুত্বপূর্ণ মনে হচ্ছিল যে মনেই হচ্ছিল না সেখানে খারাপ কিছু ঘটতে পারে। একটি বারে একজন লোক আমাদের কাছে, সে আমাদের ভাষায় কথা বলছিল, যা তাকে তৎক্ষণাৎ পরিচিত করে তুলল এবং একজন ভিনদেশি অপরিচিত হিসেবে তাকে কম বিপজ্জনক মনে হল। সে আমাদের জানালো যে সে একাই ভ্রমণ করছে এবং দ্বীপে কাউকে চেনে না, তাই নিজের দেশের মানুষকে পেয়ে সে যেন হাত ছেড়ে বসে। সে বেশ মার্জিত ছিল এবং তার সাথে কথা বলে খুব সহজেই সতর্কতা কমে যেত। কয়েক রাউন্ড পানীয়র পর আমার বয়ফ্রেন্ড বাথরুমে গেল। সে যখন চলে গেল, লোকটা আমাকে একটি ড্রিঙ্ক দেওয়ার প্রস্তাব দিল। আমি তখন খারাপ কিছু ভাবিনি, কিন্তু কয়েক চুমুক দেওয়ার পরেই আমার ভেতরে অদ্ভুত কিছু হতে শুরু করল। মাত্র কয়েকটা ড্রিঙ্ক খাওয়ার পর শরীর যতটা ভারী হওয়ার কথা, তার চেয়ে অনেক বেশি ভারী মনে হতে লাগলো, যেন ভেতর থেকে কেউ আমাকে চেপে ধরছে। আমার বয়ফ্রেন্ড ফিরে এলে লোকটা পরামর্শ দিল আমরা যদি তার চেনা একটি ক্লাবেই যাই। এটা আসলে বিপদের সংকেত হওয়া উচিত ছিল, কিন্তু আমরা পর্যটক ছিলাম, কৌতূহলী ছিলাম এবং কিছুটা নেশাগ্রস্ত ছিলাম। আমরা পুরোপুরি ভুলে গিয়েছিলাম যে সে আগে বলেছে সে এই জায়গায় একদম নতুন, তবু আমরা তার পিছু নিলাম। ক্লাবটা আমার প্রত্যাশা মতো ছিল। আমরা ভেতরে ঢোকা মাত্রই দেখলাম কর্মচারীরা আমার দিকে খুব তীক্ষ্ণভাবে এবং উদ্দেশ্যমূলকভাবে তাকাচ্ছে। তাদের সে চাহনি আমার শরীর রিরি করে তুলল। লোকটা তাদের সাথে এমনভাবে কথা বলছিল যেন তারা পুরনো বন্ধু। আমি তখন বুঝতে পারলাম সে আসলে কোনো সাধারণ একাকী পর্যটক নয়। সে হঠাৎ আমাদের সামনে এসে পড়েছে। আমি নাচার চেষ্টা করলাম, কিন্তু কয়েক মিনিটের মধ্যে আমি আর সোজা হয়ে দাঁড়াতে পারছিলাম না। আমার দৃষ্টি ঝাপসা হয়ে গেল, পা টলতে লাগলো এবং আমি আমার জীবনে অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি নেশাগ্রস্ত অনুভব করতে লাগলাম। লোকটা জেদ করে আমার হাতে আরেকটা ড্রিঙ্ক ধরিয়ে দিল, প্রায় জোরাজুরি করার মতো। আমি তাকে না বললাম। সে হাসল, কিন্তু তার চোখে কোনো হাসি ছিল না। ভাগ্যক্রমে আমার ফ্রেন্ড আমার সামনে এবং বলল সে খুব ক্লান্ত, সে হোটেলে ফিরে যেতে চায়। লোকটা আমাদের থেকে যাওয়ার জন্য অনেক তর্ক করল, কিন্তু শেষ পর্যন্ত আমরা সেখান থেকে বেরিয়ে এলাম। অদ্ভুত বিষয় হলো বাড়ি ফেরার সেই পথটা আমার একদম মনে নেই। ওটা আমার স্মৃতি থেকে পুরোপুরি মুছে গেছে। যেখানে রাস্তা, আলো বা কথাবার্তা থাকার কথা ছিল, সেখানে কেবল শূন্যতা। মনে হচ্ছে যেন এক মুহূর্ত আগে আমরা ক্লাবে ছিলাম আর তারপরের মুহূর্তে আমরা হোটেলের দরজা খুলছি। ভেতরে যাওয়ার পর আমার শরীর পুরোপুরি ভেঙে পড়ল।
আমি নিজের পোশাক খুলতে পারছিলাম না, স্পষ্ট কথা বলতে পারছিলাম না, এমনকি নিজেকে ধরেও রাখতে পারছিলাম না। আমি বাথরুমের মেঝেতে শুয়ে পড়লাম এবং নিজেকে একটু নিয়ন্ত্রণে আনার জন্য জোর করে বমি করার চেষ্টা করলাম। অ্যালকোহল খেয়ে আমি এর আগে কখনো এত অসুস্থ হইনি, অথচ অতটা বেশি পানীয় আমি খাইনি, যা দিয়ে এটা ব্যাখ্যা করে। সকাল নাগাদ ভাগ্যক্রমে সবচেয়ে খারাপ অবস্থাটা কেটে গেল, কিন্তু রেখে গেল প্রচন্ড মাথা ব্যথা আর মনের ভিতরে এক গভীর অস্বস্তি, যার সাথে এমনভাবে কোনো সম্পর্ক নেই। ক্লাবের সেই সিঁড়িগুলো স্মৃতি, লোকটার জোরাজুরি এবং যেগুলো রাতটা আমার স্মৃতি থেকে গায়েব হয়ে গেল, সবকিছু হঠাৎ খুব ভুল মনে হতে লাগলো। বছরের পর বছর আমি এখনো ভাবি যে আমার ট্রেন যদি ঠিক সময় ফিরে না আসতো, বা আমি যদি সেই দ্বিতীয় দিনটা নিতাম, তবে কি হতো। আমি নিজেকে বোঝাই যে হয়তো অ্যালকোহল না গরমের কারণে মনটা হয়েছিল, কিন্তু নিরিবিলি মুহূর্তে যখন সেই সময়ের কথা ভাবি, আমি এই অনুভূতিটা ঝেড়ে ফেলতে পারি না যে আমি খুব অন্ধকার কোনো কিছুর একদম কিনারায় গিয়ে দাঁড়িয়েছি, কোনো মতে সেখান থেকে বেঁচে ফিরেছি। আমার এমন একটি স্মৃতি আছে যা বছরের পর বছর ধরে আমার সাথে আছে এবং মনে পড়লেই এখন আমার পেট গুলে ওঠে। সেটা ছিল আমার জীবনে এমন এক সময় যখন আমি খুব দীর্ঘ শিফটে কাজ করতাম এবং প্রতিদিন একই পথে গাড়ি চালিয়ে যেতাম। সত্যি বলতে আমি এই রুটিনটা পছন্দ করতাম। একই ট্রাফিক সিগন্যালে, একই ছোট ছোট দোকান, চেনা সব মুখ, কিন্তু মাঝে মধ্যে এই রুটিন আপনাকে প্রয়োজনের চেয়ে বেশি নিরাপদ বোধ করতে বাধ্য করে এবং তখনই তার মতো লোকেরা আপনাকে লক্ষ্য করে। একটি ইন্টারসেকশনের কাছে একজন বয়স্ক লোক দাঁড়িয়ে থাকতেন, যেখানে দিয়ে আমি প্রতিদিন গাড়ি চালিয়ে যেতাম। তার কাছে একগুচ্ছ সংবাদপত্র হতো এবং একটি কার্ডবোর্ড সাইনবোর্ডে লেখা থাকতো যে সেগুলো $1 করে। তাকে দেখে খুব ক্লান্ত আর জীবনের চাবি বিধ্বস্ত মনে হতো, কিন্তু তার মধ্যে ভীতিকর কিছু ছিল না। অন্তত প্রথম আমি ভেবেছিলাম সে কেবল একজন সাধারণ মানুষ যে জীবিকার জন্য চেষ্টা করছে। এক বিকেলে খুব একটা চিন্তা না করেই আমি গাড়ির জানালা নামিয়ে তাকে $1 দিলাম। ভাবলাম এতে কোনো ক্ষতি নেই, সামান্য একটু সাহায্য। কিন্তু যেই মুহূর্তে সে আমার দিকে তাকালো, সব কিছু বদলে গেল। তার চোখে কৃতজ্ঞতা ছিল না, ছিল এক ধরনের ক্ষুধা। সে দাঁত বের করে হাসল এবং আমাকে বলল যে আমি এত সুন্দরী যে আমার এভাবে একা একা গাড়ি চালানো উচিত নয়। সে আমাকে জিজ্ঞেস করলো সে আমাকে লাঞ্চে নিয়ে যেতে পারে কিনা। আমি অস্বস্তির সাথে হাসলাম এবং তার কথাটাকে সাধারণ সৌজন্য হিসেবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু সে আরও চাপ দিতে লাগলো এবং জিজ্ঞেস করলো আমি কখন কাজ শেষ করি। হয়তো স্নায়বিক চাপের কারণে বা সরলতার কারণে আমি তাকে বলে করলাম বিকেল 4টায়। সে এমনভাবে মাথা মারলো যেন সে তথ্যটা নোট করে নিচ্ছে। ট্রাফিক সিগন্যাল সবুজ হলো এবং আমি গাড়ি চালিয়ে চলে গেলাম। মনে মনে কিছুটা অস্বস্তি হলেও চেষ্টা করলাম ওটা নিয়ে বেশি না ভাবতে। এরপর আমি তাকে আরো কয়েকবার দেখছি। সে মোড়েই দাঁড়িয়ে থাকতো, কিন্তু সিগন্যাল সবুজ থাকায় আমাকে আর থামতে হতো না। আমি তার সাথে চোখাচোখি এড়িয়ে চলতাম এবং আশা করতাম সে আমাকে ভুলে যাবে। আমি নিজেকে বিশ্বাস করাতে চেয়েছিলাম যে তার কণ্ঠস্বরের সেই তীব্রতা হয়তো আমার কল্প। কিন্তু তারপর সেই দিনটি এলো যখন আমি তার মোড়ের কাছে একটি গ্রোসারি স্টোরে গেলাম। আমি যখন গাড়ি নিয়ে পৌঁছলাম, সে তার চেনা জায়গায় ছিল না, যা দেখে প্রথমে আমি বেশ স্বস্তি পেয়েছিলাম। আমি ভিতরে গিয়ে দ্রুত কেনাকাটা শেষ করলাম এবং 10 মিনিট পর ব্যাগ হাতে বেরিয়ে এলাম। কিন্তু সে সেখানে অপেক্ষা করছিল, মোড়ে না, সংবাদপত্র বিক্রি করার জন্য না। সে ঠিক আমার গাড়ির পাশে দাঁড়িয়েছিল। আমি একদম জমে গেলাম। আমার মনে পড়ে গেল সেই মুহূর্তের কথা যখন আমি তাকে আমার কাজের সময় বলেছি। মাত্র একবার দেখেই সে চিনে রেখেছে আমার গাড়ি কোনটা। এখন সে আমার আর গাড়ির চালকের আসনের দরজার মাঝখানে হাসি মুখে দাঁড়িয়ে রাস্তা আটকে আছে এবং এমনভাবে কথা বলছে যেন আমরা একে অপরকে বহু বছর ধরে চিনি। সে আমাকে আবারও ডিনারের কথা এবং একসাথে সময় কাটানোর কথা বলল। আমি খুব বিনয়ের সাথে তাকে মানা করলাম এবং বললাম আমি কাজে খুব মনোযোগী এবং এই মুহূর্তে কারোর সাথে ডেট করছি না। ঠিক তখনই তার হাসিটা কিছুটা মলিন হলো এবং সে
দুই দুই করে অদ্ভুত কিছু একটা বলল, তোমার বাবাকে আমার কথা বলো না, আমি ঝামেলায় পড়তে চাই। আমি কি বলবো বুঝতে পারলাম না। কোনো মতে তাকে পাশ কাটিয়ে আমি গাড়িতে ঢুকলাম। আমার বউ তখন ধরপড় করছে। আমি তখন গাড়ির ভিতরে ঢুকে দরজা লক করে দিলাম এবং একবারের জন্য পিছন ফিরে না তাকিয়ে সেখান থেকে গাড়ি চালিয়ে বেরিয়ে গেলাম। এরপর বেশ কিছুদিনের জন্য সে গায়ে হয়ে গেল। দিন থেকে সপ্তাহ গড়িয়ে গেল এবং আমি নিজেকে বিশ্বাস করালাম যে সব শেষ হয়ে গেছে। হয়তো সে অন্য কোনো মোড়ে চলে গেছে। আমি মনে প্রাণে বিশ্বাস করতে চেয়েছিলাম যে আমি হয়তো একটু বেশি আতঙ্কিত হয়ে পড়েছিলাম। কিন্তু তারপর স্থানীয় সংবাদে তার মুখ ভেসে উঠল। পদ্মার ওপর তার অপরাধের ছবিটা চলচল করছিল। পার্কিং লটের সেই ঘটনার মাত্র কয়েকদিন পরেই একটি মেয়েকে লাঞ্ছিত করার দায়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত তথ্যগুলো শুনে আমার রক্তহীন হয়ে গেল। সে একটি স্কুলের কাছে ঘোরাঘুরি করে প্যারোলের শর্ত নিয়েছিল। সেই একই স্কুল যা সে ট্রাফিক সিগন্যালের উল্টো দিকে ছিল, যেখানে আমি তাকে দেখতাম। জানা গেল তার ইতিহাস হচ্ছে কম বয়সী মেয়েদের লক্ষ্য বানানো। ঠিক সেই মুহূর্তে আমার মাথায় সব পরিষ্কার হয়ে গেল। সে আমাকে প্রাপ্তবয়স্ক ভেবে ভুল করেনি, সে আমাকে কিশোরী ভেবে ভুল করেছে। আর ওই সংবাদে আমার নাম না থাকার একমাত্র কারণ ছিল সংবাদ। এক ভয়াবহ কাকতালীয় ঘটনার কারণে আমি বেঁচে গিয়েছিলাম। সত্যি বলতে আমি এখনো বুঝি না এই ধরনের লোকজন কিভাবে মুক্ত ছিল। তার কখনোই বাইরে আসা উচিত ছিল না। আমার মতো কম বয়সী দেখতে কাউকে শিকার বানানোর জন্য কোনো মোড়ে অপেক্ষা করার সুযোগ তাকে আর দেওয়া উচিত ছিল। কিন্তু সে মুক্ত ছিল এবং দিনের পর দিন সে সেখানে দাঁড়িয়েছে যেখানে আমার প্রতিদিনের যাত্রা। সে লক্ষ্য করেছে, অপেক্ষা করেছে এবং সিদ্ধান্ত নিয়েছে। আমি ভাবতে চাই না যে ট্রাফিক সিগন্যালটা যদি মাত্র একবার লাল হতো তবে কি হতে পারত, কিন্তু এ নিয়ে চিন্তা না করাটাও খুব কঠিন। এই ঘটনাটি গত শীতের। আমি একটি শান্ত রাস্তার একটি সরু সারিবদ্ধ বাড়িতে থাকতাম। এটা এমন এক রাস্তা যেখানে মানুষ রিসাইকেলিং বিন বাইরে রাখে। আপনি প্রতিটি প্রতিবেশীর গাড়ির আওয়াজ চেন। আমি একটি ক্যাফেতে ভোরের শিফটে কাজ করতাম, তাই রাত 12টা নাগাদ আমি সাধারণত ঘুমিয়ে থাকতাম। কিন্তু সেদিন রাতে আমার ঘুম আসছিল না। কানে হেডফোন লাগিয়ে গান শুনছিলাম ক্লান্তি কাটানোর জন্য। হঠাৎ সদর দরজায় খুব জোরে ধাক্কা। দরজার রং যেন কেঁপে উঠল। এটা সাধারণ কড়া নাড়া ছিল না, বরং একের পর এক প্রচন্ড জোরের আঘাত করার শব্দ। মনে হচ্ছিল খুব ক্ষুদ্র এবং জরুরি কোনো ব্যাপার, কোনো বন্ধুর দেওয়া সৌজন্যমূলক টোকানা। এক মুহূর্তের জন্য আমার মনে হলো কেউ বুঝি আমার শোয়ার ঘরে দরজায় ধাক্কা দিচ্ছে। শব্দ এত জোরে ছিল আমার শোয়ার ঘরের সদর দরজা থেকে মাত্র কয়েক গজ দূরে ছিল। ভয়ে আমার বুক কেঁপে উঠল। আমি হেডফোন খুলে স্থির হয়ে গেলাম। আঘাত চলতেই থাকবে, স্থির এবং শক্তিশালী। আমার প্রথম বোকা চিন্তা ছিল চোরেরা তো এভাবে দরজা ধাক্কায়। তারপর আমার মগজ সব রকম সম্ভাবনা নিয়ে ভাবতে লাগলো। হয়তো কোনো প্রতিবেশী বা কোনো মাতাল অথবা কারো সাহায্যের প্রয়োজন। থরথর করে কাঁপতে কাঁপতে আমি ঘর থেকে বের হলাম শব্দ শোনার জন্য। বন্ধুরা, এই রহস্যের জাল ছিঁড়তে আপনার একটি লাইক আমাদের অনেক প্রেরণা দেয়। গল্পটি কেমন লাগে বা আপনার সাথে এমন কিছু ঘটেছে কিনা তা কমেন্ট করে জানান। আর ভয়ের এই মিছিলে যোগ দিতে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখুন। দেখা হচ্ছে পরের পর্ব। ততক্ষণ সাবধানে থাকুন, সুন্দর থাকুন, ভালো থাকুন।